প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে নাকের পলিপ জনিত সমস্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম আলমগীর চৌধুরী। চলুন কথা বলে স্যার কাছ থেকে আমরা জেনে নেই এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। স্যার, নাকের পলিপ, আমরা এই রোগটির নাম সম্পর্কে কিন্তু খুব পরিচিত, কারণ অনেক জায়গাতেই দেখা যায় এখানে নাকের পলিপ বিনা অপারেশনে দূর করা হয়। এরকম মুখরোচক বিভিন্ন বিজ্ঞাপন কিন্তু আমরা অনেক জায়গায় দেখে থাকি, যারা ডাক্তার না তারাও। সো পলিপ সম্পর্কে আপনার মতো একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে নাকের পলিপ বলতে আসলে আমরা কি বুঝি? নাকের পলিপ হলো দীর্ঘমেয়াদী অ্যালার্জি। নাকের যদি অ্যালার্জি হয় বা ইনফেকশন হয়, ওইটা হতে হতে নাকের যে ঝিল্লি আছে, মিউকাস মেমব্রেন আমরা বলি, ওইটা ইডিমেটাস হয়ে যায়। তার মানে এটা তো পানি জমে যায়, পানি হয়ে অনেকটা আঙুর ফলের মতো ফুলে যায়, ফুলে নাকের ভিতরে চলে আসে, ওইটাকে বলা হয় নাকের পলিপ। কিন্তু নাকের পাশে আবার তিনটা মাংসের আছে, একটা বলি ইনফিরিয়র টার্মিনেট, মিডল টার্মিনেট, সুপিরিয়র টার্মিনেট। ইনফিরিয়র টার্মিনেটটাও অনেক দুই পাশে বড়। তো যেটা করা হয় যে সাধারণ চিকিৎসা নামে তো আজকাল অনেক কিছু হয়, ওই নাকের ওইটা নিচের ইনফিরিয়র টার্মিনেটকে পলিপ বলে বিভিন্ন অপচিকিৎসা করা হয়, বিভিন্ন ইয়ে করা হয়, এবং আমরা পাই এরকম যে নাকে পলিপ হয়েছে না বলে একটা স্বাভাবিক অংশকে পলিপ হিসেবে এসে বলে যে এই যে দেখেন না পলিপ হয়েছে, বা আমার পলিপ হয়েছে। কে বললো? অমুক ডাক্তার, এই পল্লী চিকিৎসা বা যাই হোক কেউ একজন বলেছে, বা আমি আয়নায় দেখেছি। হ্যাঁ, তো এটা না, আসলে পলিপ হলো পেডাঙ্কুলেটেড ইডিমেটাস মিউকাস মেমব্রেন, যেটা ওকে বললাম ঝিল্লিতে পানি জমে যায়, নাক বন্ধ থাকবে তার। এটা একটা ভালো প্রশ্ন। তার দীর্ঘমেয়াদী নাকের দিয়ে পানি আসবে, নাকে অ্যালার্জি থাকবে বা নাকে ইনফেকশন থাকবে, এবং ক্রমান্বয়ে দেখা যায় যে নাক বন্ধ, এবং নাক বন্ধ হয়ে যাবে, হয় একদিকে নাক বন্ধ অথবা দুই দিকেই নাক বন্ধ হয়ে যাবে। মাথা ব্যথা হতে পারে, অনেক দিন ধরে হতে পারে, এবং মাথা ব্যথা হতে পারে। তখনই নাক কান গলা বিশেষজ্ঞের চিকিৎসা নিতে হবে। নাক কান গলা বিশেষজ্ঞের কাছে আসলে উনি দেখলেন, উনি এক্সামিনেশন করে দেখবেন। এটির কি কোনো ভাগ আছে যে পলিপটা সেটির স্টেজ আছে কিনা? দুই রকম পলিপ আছে, একটা হলো ইথময়েডাল পলিপ, একটা এন্ট্রোকনাল পলিপ বলি আমরা। নাকের যে সাইনাস, নাকের দুই পাশে যে সাইনাস আছে, এটা ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েডাল সাইনাস, ফ্রন্টাল এন্ড স্পেনয়েডাল সাইনাস বলা হয়। ম্যাক্সিলারি সাইনাসে বেশি হয় এবং ইথময়েডাল সাইনাসে বেশি হয়। ইথময়েডাল সাইনাসে দেখা যায় যে নাকের উপর থেকে উঠে নিচের দিকে পলিপগুলো আসে, এবং এটা অ্যালার্জি যাদের বেশি ওদের বেশি হয়, এবং অনেকগুলো হয়, দুই পাশে হয়। সাধারণত বয়স্ক লোকদের এটা বেশি হয়। আর এন্ট্রোকোয়ানাল, যেটা ম্যাক্সিলারি সাইনাস থেকে নাকের বাম বা ডান পাশ থেকে উঠে এটা নাকের পিছনে চলে যায়, এটা একদিকে হয় এবং একটাই হয়। এটা ইয়ং বা তরুণ বয়সেও হতে পারে। হ্যাঁ, তো যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসছে, এবং আপনি বলছিলেন উপসর্গ যে নাক বন্ধ থাকবে দীর্ঘদিন ধরে, এই রকম সমস্যা নিয়ে যখন আপনাদের কাছে আসছে, প্রথমেই আপনারা আসলে কিভাবে ডায়াগনোসিস করেন যে নাজাল পলিপ হয়েছে, এবং সেভাবে চিকিৎসাটা আপনারা শুরু করেন, সেটি কিসের ভিত্তিতে? এটা আসলে দেখলেই বোঝা যায়। পলিপ, আর যেটা বললাম যে ইনফিরিয়র টার্মিনেট, পলিপটা সাদা আঙ্গুর ফলের মতো, এবং ওইটা যদি আমরা কোনো প্রুফ দিয়ে টাচ করি, এটা ইনসেনসিটিভ, কোনো সেন্স থাকবে না। কিন্তু এই টার্মিনেট হবে একটু রেডিশ পিঙ্কিশ, এবং এটা ল্যাটারাল ওয়ালের সাথে লাগানো থাকবে। আর পলিপের চারপাশেই এটা দেখা যেত ঝুলন্ত, এটার একটা স্টক থাকে। আর টার্মিনেট একটু টাচ করলেই সাথে সাথে হাঁচি উঠবে, ক্লিয়ারলি বোঝা যায়। প্লাস এক্স-রে আছে, আজকাল এন্ডোস্কোপ আছে, আমরা কম্পিউটারের মাধ্যমে নাকের ভিতরে সব ইভেন রুগীকে দেখিয়ে দিই যে নিজে দেখতে পাচ্ছে টেলিভিশন নাকের ভিতরে অবস্থা কি। এটা অনেক উন্নত আজকাল, এবং এটা চিকিৎসার জন্য যদি পলিপ হয়ে যায় তাহলে এটা অপারেশন লাগবে। আচ্ছা, মানে পলিপ হওয়া মানে সেটি অপারেশন লাগবে, ওটা আর এই ওষুধে যাবে না। তার মানে এই যে আমরা দেখছি যে যন্ত্রতন্ত্র বিনা অপারেশনে নাকের পলিপের চিকিৎসা, সেটির কোনো আসলে ব্যাখ্যা নেই। ঠিক না। আচ্ছা, যে ওষুধে আপনার অ্যালার্জির হবে, ইনফেকশনের চিকিৎসা হবে, কিন্তু পলিপ যদি একবার হয়ে যায়
ওইটা রিমুভ করতে হবে। এই অপারেশনটাকে কিন্তু ভয় পান, তো আপনারা এইভাবে মানে এই সময়টাতে আশ্বস্ত করেন কিভাবে যে একটু অপারেশন আমরা তখন কাউন্সিলিং করি। যখন একজন রোগী দেখলো যে টেলিভিশনে তার নাকে পলিপ, আমরা এটা দেখিয়ে দিলাম, তখন তো সে নিজে দেখলো, দেখার পরে দেখা যায় কনভিন্সড হয়ে যায়। এবং আমরা বুঝাই যে আজকাল তো আগে কেটে করতে হতো, এখন কাটতে হয় না, এখন এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস যেটা আমাদের দেশে এখন হচ্ছে রেগুলার। এটা না কেটে এই সাইনাস যে ছিদ্র দিয়ে নাকে আসলো ওই ছিদ্র দিয়েই পলিপটা রিমুভ করা হয়, এবং এটা রেগুলার হচ্ছে আমাদের দেশে। খুব মিনিমালি ইনভেসিভ সার্জারি এবং কমপ্লিকেশনও খুবই কম। তো এগুলো সব বুঝালে রোগীরা কনভিন্স হয়ে যায়। প্লাস নাক বন্ধ, যেহেতু নাক বন্ধ সে চায় যে নাক কষ্ট পাচ্ছে, নাকটা খুলে যাক, এবং পলিপ অপারেশন করলে সাথে সাথে সে ফলটা পাচ্ছে। কতক্ষণের মধ্যে আসলে তার পুরোপুরি স্বাভাবিক জীবনে সে ফিরে যেতে পারবে অপারেশনের পরে? এটার সাথে পরের দিনই আমরা বলবো, পরের দিনে পারবে, মানে খুব অল্প সময়ের মধ্যে সেটা আপনারা করতে পারছেন। এবং হিলিং করতে 5-7 দিন লাগবে, কিন্তু কর্মক্ষেত্রে পরের দিন বা তারপর দিন যেতে পারে রেস্টে। আরেকটা ধারণা কিন্তু অনেকের মধ্যে কাজ করে যে একবার অপারেশন করলে আবার হওয়ার একটা সম্ভাবনা আছে কিনা, বা বারবার করতে হয় কিনা। এই প্রশ্নটা নাকের বেলায় আপনি ঠিকই বলেছেন, কিন্তু দেখেন যে কোনো রোগী দুবার হতে পারে, 3বার আবার হতে পারে, যে কোনো রোগ। জ্বর একবার হলে তো আবার হতে পারে না, জ্বর তো হলে আবার হতে পারে, মাথা ব্যথা হলে আবার হতে পারে, ডায়রিয়া হলে আবার হতে পারে না। একটা বোন যদি ফ্র্যাকচার হয়, এখানে আঘাত পড়লো, ফ্র্যাকচার হলো, এখন 3 বছর পরে যদি এখানে আবার ফ্র্যাকচার হয়, এটা কি ভাঙবে না? তো স্ট্রোক যদি হয় আবার হয় না, হার্ট অ্যাটাক তো আবার হতে পারে। তো প্রতিটা রোগী তো আবার হতে পারে। তো এই নাকের বেলা এটা সবাই জিজ্ঞেস করে, একদম প্রত্যেকজন রোগী, যে এটা করলে আবার হয়, কিন্তু আবার কখন হবে সেটিরও তো সমাধান রয়েছে, করতে হবে। জি, এখন পলিপ হলো, এটা করে ফেলতে হবে। আবার কখন হবে এর জন্য আমরা বসে থাকবো না, তাই না? এটা করে ফেলতে হবে। একটু জটিলতার দিকটা জানতে চাচ্ছিলাম যে সময় মতো যদি সঠিক চিকিৎসাটা না হয় সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা? পলিপও অ্যানোসমিয়া হতে পারে। অ্যানোসমিয়া নাকের স্বাদ পাবে না, তখন খাদ্যও স্বাদ পাবে না, খাওয়ার স্বাদ পাবে না। আর এটাও ব্রেইনে দিকে যেতে পারে, ইনফেকশন হতে পারে, ইনফেকশন ফ্লেয়ার আপ হতে পারে। এই জায়গাটা হলো ডেঞ্জার এরিয়া বলা হয়। ডেঞ্জার এরিয়া বলতে এখান থেকে মস্তিষ্কে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। অনেক সময় ওটা নাকের পিছন দিয়ে মুখে, গলায়, তালুর পিছনে গলায় ঝুলতে পারে, তখন খেতে অসুবিধা হয়। মানে অনেক ধরনের সমস্যা রয়েছে। একটি ছোট্ট অপারেশনের মাধ্যমে যেটি খুব সহজে সম্ভব ছিল। আচ্ছা, প্রতিরোধের কি কোনো উপায় রয়েছে কিনা? সেটির প্রতিরোধ হলো অ্যালার্জি যাদের আছে, তো অ্যালার্জি অ্যাভয়েড করতে হবে। কি কারণে অ্যালার্জি হচ্ছে, অ্যালার্জি অ্যাভয়েড করতে হবে। আর অ্যালার্জি যদি বেশি হয়, ডাক্তারের পরামর্শ যে অ্যান্টিহিস্টামিন অ্যালার্জির খুব ভালো চিকিৎসা আছে, অ্যান্টিহিস্টামিন আছে, স্টেরয়েড স্প্রে আছে, তারপরে এই মন্টেলুকাস্ট যেটা বলে আমরা, এটা আছে। ইমিউনোথেরাপিও বাংলাদেশে বিদ্যমান, যাদের তীব্র অ্যালার্জি হয়। আর নাকের ইনফেকশন যাতে না হয় ওইদিকে খেয়াল রাখতে হবে, তাহলে আর পলিপ হবে না। আচ্ছা, তো নাকের বিভিন্ন সমস্যা যাতে না হয় এবং নাকের যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত বলে আপনি মনে করেন একজন বিশেষজ্ঞ হিসেবে? এই যেটা বললাম, প্রথমত নাক পরিষ্কার করা ভালো, মানে খুব জোরে না। যেমন 5 ওয়াক্ত এই অজু করার সময় নাকটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু যেটা এক্সপোজড হয়ে যায়। হ্যাঁ, আমরা কিছু এই কাজ করার পরে হাত মুখ ধুয়ে নেব, নাকটাও পরিষ্কার করে নেব। আর অ্যালার্জি যেটা বললাম, আগে বলে ফেললাম, অ্যালার্জি যাদের আছে বা থাকে, অ্যালার্জিটা আইডেন্টিফাই করতে হবে কিসে অ্যালার্জি হচ্ছে। অ্যালার্জি তো অনেক কারণ আছে, হাউস ডাস্ট মাইট আছে আমাদের দেশে প্রধান, ঘরের ধুলাবালি, যেটা যে বাইরের ধুলাবালি, তো ফুড, তারপরে সিনথেটিক কাপড় থেকে পারফিউম, কসমেটিক্স, পোলেন, ইভেন ভেহিকেল অ্যাডজাস্ট, পরিবেশ দূষিত হচ্ছে তো আমাদের, ওখান থেকে হতে পারে। সেই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেভাবেই সতর্ক হয়ে চলতে হবে। স্যার, অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু পরামর্শের জন্য। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম নাকের পলিপজনিত বিভিন্ন সমস্যা হলে কি করবেন, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আশা করছি আপনাদের উপকারে আসবে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো নেক মাসলের একটা মুভমেন্ট।
বডি বিল্ডিংয়ের যে মেইন যে সমস্যাটা হয়, দেখা যায় যে বডি বিল্ডারদের পেক মাসল, শোল্ডার মাসল, সব মাসল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু নেকটা ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড আবার বডি বিল্ডারদের নিয়ে অনেকে আবার হাসাহাসি করে বলে, ওদেরকে বলা হয়েছে পেন্সিল নেক। পেন্সিল নেক রিজনটা হচ্ছে এই যে ওরা সব মাসলগুলো এত বেশি ডেভেলপ হয়ে যায়, কিন্তু ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ওই মাসল থেকে ব্লাডগুলো যখন সরে যায় তখন নেকটা আটটু চিকন হয়ে যায়। এমনি তো বডিটা বেড়ে যায়, নেকটা যেহেতু বাড়ে না, কিন্তু আটু যদি চিকন হয়ে যায়, এই জন্য নেকটা অন্যান্য ইয়ের তুলনায়, বডিদের তুলনায় বেশি চিকন থেকে যায়। এবং এটা দেখতে যেমন খারাপ, পরবর্তীতে একটা সময় গিয়ে আফটার 40 এজ অথবা 50 পরে যে জিনিস সমস্যাটা হয়, স্পন্ডিলাইটিস করা হয়, মানে দেখা দেয়, বিশেষ করে দেখা যায় এই পোর্শন ব্যথাটা শুরু হয়। রিজন হচ্ছে এই তাদের নেকটা খুব উইক থাকে, ওই মাসলটা মানে ডেভেলপমেন্ট হয় না, বরং আমরা কিছু ক্ষেত্রে বলবো যে আন্ডার ডেভেলপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো যারা এক্সারসাইজ প্রোগ্রামে থাকেন তারা অবশ্যই নেকের কিছু এক্সারসাইজ সপ্তাহে একদিন হলেও করবেন। কিন্তু যারা দেখবেন বিভিন্ন কমব্যাট স্পোর্টসের সাথে যারা ইনভলভ, হয়তো বক্সিং অথবা মার্শাল আর্টসের সাথে যারা জড়িত, তারা সবাই নেকের এক্সারসাইজটা করে, বিধায় তাদের নেকটা কিন্তু খুব থাকে, ডেভেলপ থাকে। এবং একটা জিনিস দেখবেন, যদি রেসলারদের দিকে আপনি তাকান, ওদের বডির কিন্তু মেন সৌন্দর্যটা থাকে হচ্ছে ওদের নেক মাসলে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না। যারা একদম লেমেন তারা বোঝে না, তারা মনে করে যে তাদের অন্যান্য মাসলগুলো খুব বেশি ডেভেলপ, এই জন্য দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেসলারের নেক মাসল হচ্ছে ওভার ডেভেলপ, যে কারণে দেখতে ওদের ভালো দেখাচ্ছে। এই জন্য আপনি যদি এই প্রোগ্রামটা এখন যদি আপনার প্রোগ্রামে যদি ইনভলভ করেন, তাহলে আপনার নেকটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন দেখুন কীভাবে এক্সারসাইজটা আমরা করব। ওকে, যেটা আপনি করবেন যে একটা কেবল মেশিনে চলে যাবেন এবং যে কোনো একটা বেল্ট অথবা হুকিং একটা যে কোনো একটা নিয়ে নেবেন, অ্যাপারটাস নেবেন, নিয়ে এইটা মাথায় আপনার লক করবেন। ওকে, এখন খেয়াল করবেন যে আপনি মাথাটা নিচের দিকে আপনি করবেন, লুক দিবেন, ইয়েস, এবং উপর দিকে লুক দেবেন। পুরো জিনিসটা আপনি পুরো ওয়েটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন শুধু আপনার নেক মাসল দিয়ে। ওকে, যাচ্ছে, এগোচ্ছে। কখনোই ট্রাই করবেন না যে এখানে যে আপনার যে স্পাইনের যে উপরের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা দিয়ে অনেকে প্রেশার দেয়, আপনি এটা কখনোই করবেন না। লোয়ার ব্যাক দিয়ে করবেন না, করলে পরে যে জিনিসটা হবে আপনার এখানে ইনজুরি হবে। রিজনটা হচ্ছে আপনার নেক মাসলের কিন্তু মানে বোন স্ট্রাকচার অথবা মাসল স্ট্রাকচার কিন্তু আপনার অন্যান্য মাসলের মতো এই পরিমাণ স্ট্রং না। যদি আপনি ওইটা দিয়ে টানতে নেন, তখন এই জায়গাটা সামনের দিকে ঝুঁকে যাবে, এখানে একটা বিশাল স্ট্রেন পড়লে যে জিনিসটা পাবে, এখানে এটার ভিতরে যে লিকুইডটা থাকে, লিকুইডটা যদি বের হয়ে যায়, এটা খুবই পেইনফুল। ওকে, গো। ওকে, ইয়েস। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু নেক মাসলটা খুবই ছোট, প্রথম দিকে এটাতে হেভি ওয়েট নেবেন না, বরং একদিকে যদি ভালো হয় যে কখনোই আপনি এটাতে হেভি ওয়েট নিয়েন না। আপনার ওয়েটটা সবসময় রাখবেন লো এবং রিপিটেশনটা সবসময় রাখবেন হাই। এতে যে জিনিসটা হবে, আপনার নেক মাসলটা টোন আপ হবে। একটা সময় দেখবেন যে নেক মাসলটা টোন আপ হয়ে যাওয়ার পরে আপনার কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসবে। এরপরে যদি আপনি দেখেন যে কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখন হেভি ওয়েট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যদি সামঞ্জস্য না আসে, তাহলে আপনি কখনোই নেবেন না। যখন আসবে তখন আপনি নেন, হেভি ওয়েট নেন, আপনার চেস্টে যেরকম নেন, আপনার লেগসে যে পরিমাণ, সেই পরিমাণ আপনি নিতে পারবেন। কিন্তু জিনিসটা আপনার আগে একটু ভিজিবিলিটি এটা হচ্ছে কিনা, চেঞ্জটা হচ্ছে কিনা একটু দেখতে হবে। যখনই ভিজিবল চেঞ্জটা হবে, তখনই আপনি ওভারলোডিংয়ে যাবেন, এর আগে না। প্রিয় দর্শক, হঠাৎ করেই আপনার পাশের মানুষটি বা আপনার পরিচিত কেউ ওপর থেকে পড়ে যেতে পারেন। হাসপাতালে যাবার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। কেউ যদি উপর থেকে পড়ে যায়, ছাদের উপরে বা গাছ থেকে পড়ে গেলে, তাহলে প্রথমে সে অজ্ঞান হয়ে গেলে কিনা এই জিনিসটা দেখতে হবে। সে হাত পা নাড়াচাড়া করতে পারে কিনা, তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, সেই জিনিসগুলো আমরা খেয়াল করবো। কিন্তু তার রক্তক্ষরণ হচ্ছে কিনা, যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তাকে প্রেসার ব্যান্ডেজ, যেমন গজ বা কোনো পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে তার রক্তক্ষরণ বন্ধ করতে হবে। এবং যদি মেরুদণ্ডের কোথাও আঘাত পেয়ে থাকে, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং সেই ক্ষেত্রে তাকে নাড়াচাড়ার ক্ষেত্রে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, এবং যাতে তার মেরুদণ্ডের কোথাও মুভমেন্ট না হয়। এবং এই ক্ষেত্রে পরে হাসপাতালে নেওয়ার সময় বিশেষ করে ভ্যান জাতীয় সমতল কোনো যানবাহন ব্যবহার করাই ভালো। কারো হাত পা ভেঙে গেলে তাকে আমাদের হাতের কাছে যদি স্প্লিন্টের জাতীয় কিছু থাকে, বাঁশের চটা বা কাঠি জাতীয়, এই জাতীয় পদার্থ দিয়ে তার হাত পাকে ইমোবিলাইজ করতে হবে, তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেকে হয়তো কবিরাজ, তথাকথিত কবিরাজ এই জাতীয় লোকের কাছে গিয়ে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয় যেটা অনেকের ক্ষেত্রে ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, ডিলেড ইউনিয়ন, একটা মেডিকেল ভাষা। আমি যদি সহজ ভাষায় বলি যে সেটা ঠিকমতো পজিশন মতো জোড়া লাগে না, বা জোড়া লাগলেও অনেক সময় দেরিতে জোড়া লাগে, এই সমস্যাগুলো হতে পারে।
তো অবশ্যই আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ইমোবিলাইজেশনের ক্ষেত্রে মেডিকেলের ভাষায় যে কথাটা বলি, রাইস, রেস্ট, আইস, কম্প্রেশন, ইলিভেশন। তাকে স্প্লিন টেস্ট দিয়ে রেস্টে রাখবো, আইস কম্প্রেশন দিব এবং হাত বা পাকে উঁচু করে রাখবো। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। একটানা দীর্ঘক্ষণ চেয়ারে বসে কাজ করবেন না, মাঝে মধ্যে উঠে পড়ুন, একটু হাঁটাহাঁটি করে আবার বসুন। কোমরে ও ঘাড়ে ব্যথা হওয়ার আশঙ্কা কমে যাবে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, এক একটা দেশে এক একটা বয়সের পর তাদের প্রবীণ বলা হয়, জেরিয়াট্রিক বলা ফেলে দেওয়া হচ্ছে, বা সিনিয়র সিটিজেন বলে এখন একটা শব্দ প্রচলিত, তো সিনিয়র সিটিজেন বলা হচ্ছে। তো আমাদের বাংলাদেশে এখন 60 বছর বয়সের উপরে যারা, তাদের আমরা প্রবীণ হিসেবে বা সিনিয়র সিটিজেন হিসেবে বলছি। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।